আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আপনারা জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদেশে থাকা ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ নিয়ে কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে এবং একই সঙ্গে সরকারের দিক থেকে একটা তথ্য বিবরণী এসেছে এবং সরকার সেই তথ্য বিবরণীতে যে কথাটা বলেছে সেটা হলো, তারা বলেছে যে দেশের সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তারা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ করেছে। এবং ওনাদের ভাষাটা এমন, ওনারা বলেছেন যে 2024-এর 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে এবং এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে কথাটা সরকার বলেছে, এটা কিন্তু যে কালকেই প্রথম বললো তা কিন্তু না। এরও আগে শেখ হাসিনা যখন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এনডিটিভি নিউজ করেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছিল এবং সেই নিউজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখান থেকে কিছু কিছু জিনিস তারা ছেপেছিল। তখনও সরকারের পক্ষ থেকে ঠিক এই একই রকম আরেকটা তথ্য বিবরণী এসেছিল। তারপরে একটা আপনার আলোচনায়, সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা বলেছিলেন তারা এটা নিয়ে কোনো কঠোর অবস্থায় যাবেন না, আস্তে আস্তে তারা অনুরোধ করবেন, ধীরে ধীরে তারা কঠোর হবেন। খেয়াল করুন, ধীরে ধীরে কঠোর হওয়ার অর্থটা কী? এক পর্যায়ে তারা সব কিছুকে থামিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত থামাবেন না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সমাজে তৈরি না হয়। তাহলে ঠিক কখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেটা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো কীভাবে বুঝবে? তার মানে পত্রিকা একটা ছাপা হওয়ার পর যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে সরকার এই পত্রিকাকে ধরবে, তুমি এটা কেন ছাপালা, তোমাকে তোমরা ছাপাতে মানা করেছিলাম। তার মানে মিডিয়াগুলো কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকছে। সরকার কিছু বলছে না, আবার যে কোনো সময় বলতে পারে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। মানে আপনাকে সে চাইলেই ধরতে পারে, কিন্তু ধরছে না মানে ধরবে না তা কিন্তু নয়। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমি মনে করি সকলের জন্যই কিন্তু খুবই একটা আতঙ্কের পরিস্থিতি এবং এই পরিস্থিতি সরকার ইচ্ছা করে সৃষ্টি করে রেখেছে। কেন রেখেছে আমি জানি না। তারপরে যে তারা বিবৃতিগুলো দিয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, মিডিয়াগুলোকে এটা প্রচার করতে মানা করেছে। আসলে মিডিয়াগুলো করেটা কি বলুন তো? টেলিভিশন বলুন, পত্রিকা বলুন, নিউজ পেপার বলুন কিংবা সোশ্যাল মিডিয়া বলুন, তারা কি করে? তারা যখন কোনো একটা সংবাদ প্রচার করে, কেন করে? দুটো কারণে করে। প্রথমত কারণ হলো যে তারা দর্শক, পাঠক, শ্রোতা এদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এরা যেটা জানতে চায় সেটা তারা প্রচার করে, অথবা যেটা প্রচার করলে বেশি বেশি লোক এটা দেখবে, শুনবে বা পড়বে, তারা সেটাকেই প্রচার করে। এখন যদি সবাই সরকারের কথা মানত, কোনো একটা মিডিয়াও শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, ভাবখানা এমন যে শেখ হাসিনা বলতে কোনো চরিত্র এই দুনিয়াতে এক্সিস্ট করে না, অতীতেও করতো না, ভবিষ্যতেও করবে না, যদি এমন হতো তাহলে আমরা মানতে পারতাম যে না, ঠিক আছে, সরকারের আদেশ মানাটা খুবই সহজ। কিন্তু সেটা কি হচ্ছে? রয়টার্স তো তার খবরটা প্রচার করছে এবং রয়টার্সের এই খবর অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে রয়টার্সের খবরকে কোট করে, সেটার উপর নির্ভর করে বাংলাদেশের বাইরে সমস্ত দেশের মিডিয়া সেই খবরটা প্রচার করছে। বিভিন্ন দেশের, ইন্ডিয়াতে ধর, পাকিস্তান, সব দেশের লোকজন তারা সেটাকে টেলিভিশনে প্রচার করছে, মিডিয়াতে।
তো এখন ইন্টারনেটের যুগে দেশের সাধারণ নাগরিক, গ্রামের একটা লোকের পক্ষে কিন্তু রয়টার্সের খবর দেখা সম্ভব, ভারতের পত্রপত্রিকা দেখা সম্ভব, ভারতের বাংলা ভাষার পত্রপত্রিকা দেখা সম্ভব। তাহলে তারা সবাই দেখতে পাচ্ছে, কোথায় পাচ্ছে? বিদেশি মিডিয়ায় পাচ্ছে। তাহলে পাচ্ছে না কোথায়? আমার দেশের মিডিয়ায় পাচ্ছে না। তাহলে লোকজন কী করবে? যে আমার দেশের মিডিয়াকে বাদ দিয়ে তারা বিদেশি মিডিয়ার উপর ঝুঁকবে। এতে আমার দেশের মিডিয়া কি দর্শকদেরকে তার কাছে ধরে রাখতে পারবে? পারবে না। যদি দর্শকদেরকে আমার দেশের মিডিয়া ধরে রাখতে না পারে, আমাদের প্রত্যেকটা মিডিয়ার দুটো লক্ষ্য আমি বলেছিলাম। একটা লক্ষ্য হলো দর্শক, শ্রোতা, পাঠক এদেরকে আকৃষ্ট করা, আর দ্বিতীয় লক্ষ্যটা হলো যে তাদের মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন আকৃষ্ট করা। যারা বিজ্ঞাপন দেয় তারা কিন্তু এই যে প্রথম যে কারণটা, যে দর্শক শ্রোতাদেরকে কে কতটা আকৃষ্ট করতে পারছে তার উপর নির্ভর করেই বিজ্ঞাপন দেয়। ধরেন আপনি একটা মিডিয়া করলেন, অনেক টাকা খরচ করে মিডিয়া করলেন, ওটা কেউ দেখে না। এখন যদি কেউ না দেখে, না পড়ে, না শুনে, তাহলে ওই মিডিয়ায় কেউ বিজ্ঞাপন দিবে না। যদি বিজ্ঞাপন না দেয় তাহলে ওই মিডিয়ার ইনকাম হবে, কমে যাবে। যদি ইনকাম কমে যায় তাহলে ওখানে যারা চাকরি করেন তাদের বেতন হবে। তার হচ্ছে বড় কথা, ওই মিডিয়ায় যিনি লগ্নি করেছেন, যিনি টাকা খাটিয়েছেন, তিনি কি তার টাকাটা ফেরত পাবেন? তাহলে কী হবে? ওই মিডিয়াটার মৃত্যু ঘটবে। তাহলে সরকারের তথ্য মন্ত্রণালয়, যা নাকি আমাদের এই সমস্ত মিডিয়াগুলোর অভিভাবক, তারা কী করতেছেন? তারা এমন একটা আইন করতেছেন, এমন একটা নিয়ম করতেছেন, এমন কিছু কাজ করার জন্য সব মিডিয়াকে অনুরোধ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, যেটা করলে এই প্রত্যেকটা মিডিয়ার অর্থনৈতিক ক্ষতি হবে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হবে, এবং তারা যে কারণে মিডিয়াটা করেছে, মানে দর্শক, শ্রোতা, পাঠকদেরকে সমৃদ্ধ করার জন্য, সেই কাজটা অব্যাহত হবে। সব মানুষ চলে যাবে বিদেশি মিডিয়ার কাছে। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তারা ওখান থেকে বানিয়ে বানিয়ে চিন্তা করবে। আমার দেশের পত্রিকা কেউ পড়বে না, আমার দেশের টেলিভিশন কেউ দেখবে না। তাহলে সরকার আলটিমেটলি আমার দেশের মিডিয়াগুলোর ক্ষতি করার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন যে আমার দেশের মিডিয়াগুলি সব বন্ধ হয়ে যাক। কারণ এরকম যদি এখন যদি শেখ হাসিনা প্রতিদিন একটা করে কথা বলতে থাকে, প্রতিদিন একটা করে মিডিয়াতে কথা বলতে থাকে, তাহলে প্রতিদিন কিন্তু লোকজন ওইগুলিতে চলে যাবে, বাইরেগুলিতে। এবং একবার বাইরেগুলিতে যাওয়ার অভ্যাস হয়ে গেলে তারা দেশীয় মিডিয়ার কাছে আসবেই না। তাহলে সরকার এই ধরনের কাজ কেন করছে? আমি এখানে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলে নিই। সেটা হলো, এই ধরনের একটা আদেশ কিন্তু তারেক রহমান সাহেব যখন বিদেশে ছিলেন, মানে লন্ডনে ছিলেন, তখন ওনার ব্যাপারে দেওয়া হয়েছিল যে ওনার নিউজ প্রচার করা যাবে না, ওনার সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। সেই বিষয়টা কি তারেক রহমান অথবা বিএনপি এনজয় করেছিল? তো যে কাজটা আপনার জন্য যখন প্রযোজ্য ছিল তখন আপনি দুঃখিত হয়েছেন, সেই কাজটা আপনি অন্যদের জন্য প্রচার করছেন কেন? তার হচ্ছে বড় কথা, ওই সময় যারা বিএনপির কর্মী ছিল, সমর্থক ছিল, তারা যারা তারেক রহমানের সরাসরি কথা শুনতে না পেয়েছেন, তারা কি খুব খুশি ছিলেন সরকারের উপর? ছিলেন না। তাহলে এখনও যারা এই খবরগুলি জানতে চান, তারা কি সরকারের উপর খুশি হচ্ছেন? ভেবে দেখুন, হচ্ছেন না। কিন্তু এখন আপনি বলবেন যে ওই লোকগুলোর আমার দরকার নাই। তো ওই লোকের সংখ্যা যদি একজন হয়, যদি আপনি বলেন দরকার নাই, আমি বলবো তবুও আপনি এটা বলতে পারেন না। এটা কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রে এই ধরনের কথা বলা যায় না যে অমুককে আমার দরকার নাই। ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনাকে সবাইকে দরকার, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তারপরে ধরলাম যদি একজন হইতো, দুইজন হইতো, তাহলে বুঝতাম। একটা বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু জানতে পারছে না। না জানতে পারলে কি হবে? তারেক রহমানের কথা জানতে না পেরে মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, ওই সময় সরকারের উপর ক্ষোভ ছিল, সেই একই ধরনের ক্ষোভ এখনও অনেক লোকের মধ্যে এই সরকারের বিরুদ্ধে তৈরি হবে। এতে সরকারের লাভটা কী হবে? লাভ হবে না। তাহলে সরকার এটা কেন করছে? সেই প্রসঙ্গে আবার আসছি। সরকারের মূল লক্ষ্যটা আসলে কী? সরকার আসলে কী চায়? অথবা সরকার কখন এই ঘোষণাগুলো দিল? যখন শেখ হাসিনা দুইবার ইন্টারভিউ দিল। একবার এনডিটিভির সঙ্গে দিল, এবার রয়টার্সের সঙ্গে দিল, এবং দুইবারই তারা কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে এগুলি প্রচার করা যাবে না। কেন সরকার ঠিক এই সময় এসেই প্রচারটা করছে, এই সময় এসেই তথ্য বিবৃতিটা দিচ্ছে? তাহলে কি আমরা বলবো যে সরকার ভয় পেয়ে গেছে? সরকারকে শেখ হাসিনা, যিনি বিদেশে আছেন, ভারতে রাজনৈতিক আশ্রয় মনে হয় আছেন সম্ভবত, অথবা পালিয়ে আছেন, অথবা অতিথি হিসেবে আছেন, কীভাবে আছেন আমি জানি না, তার স্ট্যাটাস আমি বলতে পারবো না, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তেমন একটা লোকের কথায় সরকার ভয় পেয়ে গেল? এই সরকার কি এত দুর্বল সরকার? কিন্তু আমি তো তা মনে করি না। এই সরকার তো মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে। মানে দেশের ম্যাক্সিমাম মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তো ম্যাক্সিমাম মানুষের উপর এই সরকার কেন আস্থা রাখতে পারছে না? তারা কেন ভয় পাচ্ছে একজন বিদেশে থাকা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্যের উপর? কেন পাচ্ছে? এটা কি জরুরি ছিল?
শেখ হাসিনা কী চাচ্ছে, উনি কী বলেছেন? উনি বলেছেন উনি আসতে চান, দেশে ফিরে আসতে চান। এটা তো সরকারের খুশি হওয়া উচিত, কারণ সরকার নিজেই তো ওনাকে আনতে চাচ্ছেন এবং ওনাকে ফিরিয়ে আনার জন্য সরকার অলরেডি ইন্ডিয়ার কাছে চিঠি লিখেছেন যে ওনাকে ফেরত দেন। এখন যদি ওই চিঠির কারণেই হোক অথবা অন্য কোনো কারণে হোক, যদি শেখ হাসিনা নিজে থেকে আসতে চায়, সরকার তো খুশি হওয়া উচিত। সরকার এয়ারপোর্টে অপেক্ষা করা উচিত। সরকারের উচিত হবে দ্রুততার সঙ্গে ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া, ভাই আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি তাকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই। ইন্টারেস্টিং হলো ওনারা যেটা করতে চাচ্ছেন সেইটা করতে শেখ হাসিনা ভয় পাচ্ছেন না, কিন্তু ওনারা ভয় পাচ্ছেন। মানে এই যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলির জবাব সরকারের কাছ থেকে আসা উচিত। আপনারা কেন ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারা যা করছেন সেটা নিয়ে আপনারা নিজেরাই স্যাটিসফাইড না? আপনারা ভাবছেন যে আমাদের কাজগুলো সাধারণ মানুষ গ্রহণ করছে না? তাহলে কেন করছেন? যে কাজটা সাধারণ মানুষ গ্রহণ করছে না বলে আপনাদের মনে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, সেই কাজগুলো না করলেই তো হয়। কেন করছেন? দেখুন, আপনারা এরকম তথ্য বিবরণী দিয়ে থামাতে পারবেন না। মানুষ ঠিকই জেনে যাবে। মানুষ হয়তো এখন যদি হয় অন্য দেশের মিডিয়াগুলি দেয়, তারা হয়তো তাদের মতো করে ব্যাখ্যা করে করবে। কিন্তু যদি আপনারা এটাও থামিয়ে দেন, তাহলে কী হবে? তারা মূল নিউজটা পড়বে, তখন তারা কিন্তু আপনাদের উপর আরও ক্ষিপ্ত হবে। একটা কথা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছেন, সেটা হলো ওনার এই বক্তব্য আমি যেটা দেখেছি, উনি বলেছেন যে একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি তেমন কোনো ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে, তার বিচার জনগণ করবে। আর কি চান? জনগণ তো আপনার সঙ্গে আছে, সেই জনগণকে বিচার করতে দিন। নাকি আপনারা ভয় পাচ্ছেন যে জনগণ আপনার সঙ্গে নাই? যদি সেরকম ভাবেন তাহলে আপনাদের এই আচরণ ঠিক আছে। আসলে কি দেখুন, আজকে আমি প্রথম আলো দেখলাম। প্রথম আলোতে আজকের যে পত্রিকা, প্রিন্টেড যে পত্রিকাটা, সেই পত্রিকা শেখ হাসিনার ওই ইন্টারভিউয়ের ব্যাপারটা নাই। কিন্তু কি আছে, প্রথম পাতায় তারা একটা বিশ্লেষণ নামক খবর চেপেছে। বিশ্লেষণ শিরোনাম দিয়ে চেপে, সেটার নাম শিরোনামটা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব। এটা বলে আসলে বাস্তব কি অবাস্তব, মানে একটা তারা এটা অ্যানালাইসিস করেছে ওনার বক্তব্যটাকে। তাহলে কী হলো, ওনার বক্তব্যটা তো ছাপলো, প্লাস তার অ্যানালাইসিস ছাপলো। তো আলটিমেটলি কিন্তু ঘুরাইয়া খাইলো। অন্য সময় হলে হতো কেবল ফ্ল্যাট খবরটা ছাপতো, অ্যানালাইসিস ছাপতো না। এখন আপনাদের এইসব তথ্য বিবরণীর সরকারি হুমকি ধমক এটার থেকে বাঁচার জন্য তারা একটা অ্যানালাইসিস ছাপলো। লাভ হলো না ক্ষতি হলো? এটাই সমস্যা। আমরা আগেও দেখেছি, যখন কেউ সরকারে যান, ওনারা মনে করেন ওনারা যত বেশি কন্ট্রোল করবেন, যত বেশি মানুষের গলা চিপে ধরে থাকতে পারবেন, তত বোধহয় লোকজন তাদের সম্পর্কে ভালো ভাববে। তার বিরুদ্ধে উচ্চারিত নেতিবাচক কথাগুলো যত বেশি আড়ালে রাখা যাবে, তত বোধহয় তাদের জনপ্রিয়তা বাড়বে। এটা আগে সরকাররাও মনে করতো। আগে সরকার হাসান মাহমুদ মনে করতো, হাসানুল্লাহ ইনু মনে করতেন, ওরা সবাই এগুলি মনে করতেন। এবং এগুলি মনে করে করে তারা সরকার প্রধানকেও বুঝাতেন, দেখেন সবাই আপনার পক্ষে বলতেছে। কতগুলো সাংবাদিক নামধারী ব্যক্তিকে তার সামনে হাজির করাতেন, করে বলতেন দেখেন সবাই আপনার প্রশংসা করতেছে, মিডিয়া আপনার প্রশংসা করতেছে। কিন্তু সাধারণ মানুষ কি ওই ওনার সামনে যারা হাত কসলাতো যে সাংবাদিকরা, তাদের কথার উপর নির্ভর করতো? করলে তো আন্দোলনই হতো না। এখনও সেরকম হয়তো আমার ধারণা সরকার প্রধানের আশেপাশে কিছু লোক আছেন যারা সাধারণ মানুষ কি বলে কি ভাবে সেগুলো সরকার প্রধানকে জানান না, এবং তারা হয়তো মনে করেন এটাই বোধহয় টেকনিক। তারা কিন্তু সেই আগের টেকনিকে যাচ্ছেন, এই যে কাউকে কথা বলতে দেবো না, এবং পত্রিকাগুলো যদি আমি কথা বলতে না দেই, তাহলেই বোধ করি সাধারণ মানুষ আমাদের সম্পর্কে প্রকৃত তথ্যটা জানবে না। তাহলে হয়তো সাধারণ মানুষ আমাদের বিপরীত মতাবলম্বী যারা আছে, আমাদের বিরুদ্ধ মতাবলম্বী যারা আছে, তাদের কথা শুনতে পাবে না। বর্তমানে প্রযুক্তির এই যুগে এসে এই ধরনের ধারণা যে কতটা মূর্খতা, সেটা আমি আর নতুন করে বলতে চাই না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।